দর্শক স্বাগত জানাচ্ছি সারা বাংলা টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নাদিরা জাহান। 2013 সালের 5 মের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেদিন ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছিল। হেফাজতে ইসলাম নামের যে সংগঠনটি 2010-এ তাদের আত্মপ্রকাশ ঘটে, তারা সেদিন 13 দফা দাবিতে সমাবেশ ঘোষণা করেছিল এবং সেই সমাবেশে সারাদিন ব্যাপী সেই সমাবেশকে ঘিরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, সংঘর্ষ হয়েছে। এরপরে রাতে সেই অভিযানের কথাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা সেই ঘটনাটাই শুনতে চাই। সারা বাংলা .net-এর স্পেশাল করেসপন্ডেন্ট উজ্জ্বল জিসান আছেন আমাদের সাথে, তার কাছ থেকে আমরা সেদিনকার ঘটনাটি শুনবো। জিসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আপনি যেহেতু সেদিন স্পটে ছিলেন, সেদিন আসলে কি ঘটেছিল, ভেতরকার গল্পটা, পেছনের গল্পটা আমরা জানতে চাই। ধন্যবাদ সারা বাংলার দর্শকদেরকে। সেদিন যে ঘটনাটা ঘটেছিল, সেদিন আমি পল্টন মোড়ে ছিলাম। এটি সকাল 10টার ঘটনা। 10টার থেকেই মূলত গোলাগুলি শুরু হয় পুলিশের পক্ষ থেকে। যেহেতু আমি ক্রাইম রিপোর্টার ছিলাম, তখন পুলিশের সঙ্গেই সব সময় থাকতে হয়, আমরা ছিলাম। তো 10টার দিকে মূলত সেদিন পুলিশের পক্ষ থেকে গোলাগুলি শুরু হয়। এটা পল্টন থেকে ঠিক বায়তুল মোকাররমের দিক থেকে ইট পাটকেল আসতেছিল, আর পুলিশ শুধু শর্টগানের গুলি, টিয়ার সেল এবং রাবার বুলেট ছুটছিল। পরবর্তীতে সরকারের একটা প্রতিবেদনে আসছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে, যে মাত্র 15,000 গুলি ইউজ করেছিল তারা। কিন্তু সেদিনকার দেখা মতে শুধু পল্টন কেন্দ্রিক যদি দেখি, তাহলে ওখানেই হয়তো 50,000 বা 1 লাখ গুলি সেখানেই ব্যবহৃত হয়েছে। কিন্তু পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা দেখিয়েছে, আসলে এটি খুব কম দেখিয়েছে। আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখিয়েছে যে পুরো অপারেশনটা শেষ করতে 1,55,000 গুলি, সাউন্ড গ্রেনেড, গোলা বারুদ সব মিলিয়ে দেখিয়েছে। আসলে সেটি না, কমপক্ষে 2 থেকে 2.5 লাখ বা 3 লাখ গুলি ব্যবহৃত হয়েছে, সাউন্ড গ্রেনেড 80,000 ব্যবহৃত হয়েছে। এটা পুলিশেরই তথ্য, অন্যভাবে পাওয়া। এবং আরও 55,000 সাউন্ড গ্রেনেড গেছে। তারপর আরও 1,25,000-এর মতো গুলি বর্ষণ করেছিল তারা, এরকম তথ্য আসছে। কিন্তু তার আগে যদি একটু বলি যে হেফাজত ওই দিন কেন আসছিল। 13 দফার দাবি নিয়ে তারা মতিঝিল শাপলা চত্বরে এসেছিল। 13 দফা দাবির সবচেয়ে অন্যতম দাবি ছিল যে শাহবাগ কেন্দ্রিক যে ইসলাম বিদ্বেষী কথা ছড়ানো হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বিরুদ্ধে যে কুৎসা রটনা করা হচ্ছে, এগুলি আগে বন্ধ করো। এটিকে বন্ধ করতে হবে এবং ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদিও 13টা দাবি ছিল, কিন্তু একটা দাবিতেই মূলত সেদিন তারা এই ঢাকা শহরে আসছিল। তো সকালবেলা তারা আসছিল, তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি প্রথমে। আপনি জানেন যে বাবুবাজার ব্রিজ পর্যন্ত ওইখানে আটকে দেওয়া হয়েছিল। বাবুবাজার ব্রিজের ওই দিকে ছিল, ওই পারে ছিল। আবার অন্যদিকে আমি যদি টঙ্গী আবদুল্লাপুর বলি, সেদিকে রাখতে দেওয়া হয়েছিল, ঢুকতে দেয়নি। এরা মূলত দুপুরে যখন জানতে পারলো যে সরকার অনুমতি দিচ্ছে না, কথা বলতে দেবে না, এই 13 দফা দাবি মানা হবে না, ঠিক তখনই তারা কিন্তু ব্যারিকেড ভেঙে সবাই শাপলা চত্বরের দিকে মার্চ করে। এবং শাপলা চত্বরে তারা কিন্তু অনুমতি ছাড়া সেদিন সমাবেশের আয়োজন করেছিল। অনুমতি কিন্তু দেয়নি 13 তারিখের 5ই মের যে সমাবেশ। এক পর্যায়ে যখন ঢুকতেছিল, আমি একদম প্রত্যক্ষদর্শী একজন, বাবুবাজার ব্রিজ থেকে যারা আসতেছিলেন দলে দলে স্রোতের মতো যখন আসতেছিলেন, তখন হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের আরও যারা অঙ্গ সংগঠন ছিল, তারা কিন্তু প্রথমে তাদেরকে অ্যাটাক করে। তাদের হাতে কিন্তু কিচ্ছু ছিল না, তারা কিন্তু শাপলা চত্বরের দিকেই যাচ্ছিল। ঠিক ওখান থেকে কিন্তু শুরু সংঘর্ষের সূত্রপাতটা। মানে পুলিশ অ্যাটাক করেনি, প্রথমেই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের মানুষজন অ্যাটাক করেছিল। জি। এবং সেখানে কিন্তু একজনকে পিটিয়ে, এই আপনার মাজারের যে ওখানে যে গোলাপ শাহ মাজার আছে, সেখানে কিন্তু একজনকে পিটিয়ে ফেলে রাখছিল। পরবর্তীতে কিন্তু তিনি মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজে, আমরা সন্ধ্যার দিকে জানতে পেরেছিলাম। জি স্যার, আপনার কথার প্রেক্ষিতে একটি প্রশ্ন এসেছে আমার। এটি হচ্ছে, সারাদিন ভর যে ওই দিন সংঘর্ষ হয়েছিল এবং সেখানে যে 4 জন নিহতের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, আপনি যার কথা বললেন, ওনার এই মৃতের সংখ্যাটি কি এটি আসলে সেই 4 জনেরই অংশ, নাকি এটি আলাদা কোনো তথ্য? যে সেই সময় তো আসলে সকল তথ্য
আমরা গণমাধ্যমে প্রচারও করতে পারিনি, তেমন কি কিছু কিনা? যেহেতু সারাদিন ভর আমি পুলিশের সঙ্গেই ছিলাম, নানানভাবে তথ্য আসছিল যে মেডিকেলে মারা গেছে একজন, গোলাপ শাহবাজারের ওখানে মারা গেছে একজন, তারপর মতিঝিলে মারা গেছে, তা লাশ কোথায় যাচ্ছে, মেডিকেলে যাচ্ছে। তো আমরা বিচ্ছিন্নভাবে সংবাদ পেলেও কোনটা সরকারের হিসেবে কে কোনটা আসছে সেটি আসলে বলা মুশকিল। কিন্তু আমরা তো জানি যে এই মৃতদেহের সংখ্যা তো 2, 4, 5টি না, আরও বেশি, যেটা পরবর্তীতে একটি সংস্থা, বেসরকারি সংস্থা অধিকারের তথ্যে উঠে আসছে 61 জন। হেফাজতের তথ্য উঠে আসছিল, কিন্তু সেটা শতাধিক মানে পার হয়ে গেছে। কিন্তু সরকার কিসের ভিত্তিতে কোন মরদেহটা নিয়ে যে 4টি মরদেহের কথা বললো সেটি আসলে বলা মুশকিল। আসলে দিনভর যে সংঘর্ষ হয়েছিল, এই সংঘর্ষে তো আমরা একদিকে ছিলাম পল্টন কেন্দ্রিক। পুলিশের কাছে যে বারবার তথ্য আসতেছিল যে তারা সচিবালয় অ্যাটাক করবে, তো সচিবালয়কে বাঁচানোর জন্যই পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার পুলিশের ভাষ্য অনুযায়ী, যেহেতু আমরা পুলিশের সঙ্গেই ছিলাম, তো পুলিশের ভাষ্য অনুযায়ী যে সচিবালয়কে ঠেকানোর জন্যই তারা কিন্তু বৃষ্টির মতো গুলিবর্ষণ করছিল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছিল। এরপর এটি তো দুপুরের ঘটনা, পার হয়ে গেল বিকাল নাগাদ, 3টা পার হয়ে গেল, 4টা, 5টা, 6টার দিকে একটা ঘটনা ঘটলো, যে আমাদের কাছে তথ্য আসলো যে ওই দিকে আগুন দিয়েছে। আমরা উপরে ধোঁয়া দেখছিলাম। বায়তুল মোকাররমের ঠিক দক্ষিণ গেটে আমরা এগিয়ে গেলাম, যেহেতু আমরা পল্টন মুক্তাঙ্গনের মাঝামাঝিই ছিলাম ওই জায়গাটাতে। ঠিক এখানে যে তথ্যটা পরবর্তীতে অন্যান্য পত্রিকাও এসেছে এবং অনেক গবেষণাতেও আসছে, যে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদের যে একটা আলাদা বাহিনী তৈরি করা হয়েছিল, তাদের কারো হাতে পিস্তল ছিল, তাদের কারো হাতে রামদা ছিল, হকি স্টিক ছিল, লাঠি ছিল। এগুলি ছবিতেও আসছে, অনেক গণমাধ্যমেও আসছে, অনেক ক্যামেরাম্যান ছবি তুলেছে। যারা ছবি তুলতে যাচ্ছিল তাদেরকে অ্যাটাক করা হচ্ছিল যাতে ছবিটি না তোলা হয়। তারপরেও তো অনেকের ছবিতে আসছে, কিন্তু আমরা যেটা প্রত্যক্ষ দেখছি যে ওরা কিন্তু গিয়ে দোকানে ওই বইগুলোর দোকানে, তারপর ছোটো ছোটো স্তূপ করা দোকানগুলোতে আগুন দিচ্ছিল। আমরা হয়তো সেই সময় বলতে পারিনি। এরপর কিন্তু আগুনটা ধীরে ধীরে ছড়িয়ে পড়লো বঙ্গবন্ধু এভিনিউ থেকে এই স্টেডিয়ামের ভেতর দিয়ে। যে অ্যাটাকগুলি হচ্ছিল সেটা দলীয় অ্যাটাক হচ্ছিল, এবং বায়তুল মোকাররমের যে অলিগলি দিয়ে যে অ্যাটাকগুলি হচ্ছিল এটা দলীয় অ্যাটাক হচ্ছিল। আর পল্টনের রাস্তা দিয়ে, মতিঝিলের যে রাস্তা ছিল, এই দিক দিয়ে হচ্ছে পুলিশের অ্যাটাক। এবং সন্ধ্যার পর আমরা দেখলাম যেটা বিজিবি নামলো 10+, যদিও পরবর্তীতে তথ্য আসছে 10 প্লাটুন বিজিবি সেদিন ওখানে কাজ করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর হয়ে। এবং আমরা যেটা দেখেছি 10 প্লাটুন বিজিবির পাশাপাশি 7,500 র্যাব সদস্য সেখানে কাজ করেছিল, এবং 20 থেকে 25,000 ডিএমপিতে 34,000 পুলিশ সদস্যের মধ্যে সেদিন ম্যাক্সিমাম পুলিশ সদস্যকে সেখানে কাজে লাগানো হয়েছিল। অর্থাৎ 4টা পিওএম, পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের 4টা পুলিশ সদস্যর সংখ্যা থাকে, রিজার্ভ ফোর্স থাকে, তাদেরকে কিন্তু কল করা হয়েছিল, একটাও বাইরে ছিল না, সব সদস্য কিন্তু সেদিন সেখানে কাজ করেছিল। আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি বারবার কল করা হচ্ছিল যে গুলি ফুরিয়ে গেছে, রাবার বুলেট নেই, সাউন্ড গ্রেনেড নেই, তারপর গ্রেনেড নেই, এগুলি নাই, বারবার সাপ্লাই করা হচ্ছিল, সেখানে বারবার ফুরিয়ে যাচ্ছিল, আবার সরবরাহ করা হচ্ছিল। এরপর সন্ধ্যার পর যে ঘটনাটা ঘটলো, যে মতিঝিলের দিক থেকে তাদের অলরেডি 5 থেকে 6 জন, তাদের দাবি, হেফাজতের যারা নেতাকর্মীরা ছিলেন তাদের দাবি যে 5 থেকে 6 জন তাদের শহীদ হয়েছে। এই জন্য তারা আরও মারমুখী হয়ে গেল। কি মারমুখী হয়ে গেল? একদিকে বায়তুল মোকাররমের চতুর্দিকে আগুন জ্বলছে, যে দোকানপাট ছিল, ভ্যান গাড়ি ছিল, আসবাবপত্র ছিল, আগুন জ্বলছে, এবং রাস্তায় ইটের স্তূপ, তারপর রাস্তার যে ডিভাইডারে লোহার রেলিং ছিল, গাছ ছিল, সেগুলি কেটে ফেলে প্রতিবন্ধকতা তৈরি করলো হেফাজতের নেতাকর্মীরা, কারণ তাদের আর উপায় নেই। তাদের লাশ শহীদ হচ্ছে, তাদের দাবি, তাদের লাশ পড়ছে, এদিক দিয়ে দলীয় অ্যাটাক হচ্ছে, এদিক দিয়ে পুলিশ অ্যাটাক করছে, র্যাব, বিজিবি অ্যাটাক করছে। পরে তারা একটু দূরে সরে গেল এবং এই প্রতিবন্ধকতা তৈরি করলো, গাছ ফেলে এবং আগুন লাগিয়ে, টায়ার জ্বালিয়ে। আমরা সেখানে যাওয়ার খুব পসিবিলিটি পাইনি। আমাদের দেখছি যে বায়তুল মোকাররমের সামনে যে
এই ফুটপাত আছে, ওভারব্রিজ আছে, সেখানে আমাদের ফটোগ্রাফাররা যারা ছিলেন তারা উপরে উঠে ছবি তোলার চেষ্টা করছিলেন, তারাও কিন্তু ইট পাটকেল বা গুলির আঘাত তারাও কিন্তু তখন তো বেশ কয়েকজনই আহত হয়েছিলেন। এই পর্যায়ে রাত 10টা পর্যন্ত কিন্তু মোটামুটি এভাবেই কেটে যায়। কেটে যাওয়ার পর যে ঘটনাটা ঘটে, সাংবাদিকদের আস্তে আস্তে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এটা পুলিশের পক্ষ থেকে। তারপর অন্ধকার নেমে আসলো, ওই রাস্তায় বিচ্ছিন্ন করা। তারপর অফিসগামী লোকজন আতঙ্কে বের হয়ে যাচ্ছিল, পুলিশ কিন্তু সুযোগ দিল যে অফিসগামী লোকজন আপনারা চলে যান, দ্রুত এদিক দিয়ে হেঁটে চলে যান। মতিঝিল কিন্তু অফিস পাড়া খ্যাত, অফিস পাড়া হিসেবে খ্যাত, কিন্তু ওই জায়গায় সারাদিন বিকেল 4টার পর তো মানুষজন চলে যায়, অফিসের লোকজন চলে যায়, কিন্তু তারা কেউ বের হতে পারেনি। এই আগুন, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড এবং গোলাগুলির ঘটনায় তারা কিন্তু কেউ বের হতে পারেনি। ফলে 10টার দিকে কিন্তু পুলিশ সুযোগ দিল তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য, এবং তারা চলে গেল, স্রোতের মতো চলে গেল। তাদের সমাবেশটা এই দৈনিক বাংলার পরে চলে গেল, এইদিকে আর কেউ নাই। তখন পুলিশ কিন্তু দৈনিক বাংলার মোড় পর্যন্ত অবস্থান নিল, একদম দৈনিক বাংলার মোড় থেকে এইদিকে হচ্ছে রাজুকের সামনে পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত, এই যে সড়ক ফকিরাপুল পর্যন্ত, এই সড়কে কিন্তু পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা অবস্থান নিল। এরপর 11টার দিকে র্যাবের যে প্রধান ছিলেন বেনজির আহমেদ, তিনি কিন্তু একবার পরিদর্শন করে গেলেন। ঠিক 11টার দিকে সম্ভবত বেগম খালেদা জিয়ার একটি তথ্য আসলো সবার কাছে যে হেফাজতের সমাবেশে আগামীকাল সকালবেলা যেন নেতাকর্মীরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে, ঢাকার নেতাকর্মীদের জানালেন। এরপর আশরাফ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন সৈয়দ আশরাফ ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, প্রেস কনফারেন্স করলেন। তিনি বললেন যে রাত 12টার মধ্যে আপনারা এখান থেকে চলে যাবেন, আপনাদের কোনো দাবি মানা হবে না, আপনারা এখান থেকে চলে যাবেন, অনেক হয়েছে, আর আপনাদের সহ্য করা হবে না। তো এই ভাষণের পর কিন্তু সবাই আতঙ্কিত হয়ে পড়ল। টেলিভিশনগুলো যারা লাইভ টেলিকাস্ট করতেছিলেন সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। একটি টেলিভিশন বা দুটি টেলিভিশন, ইসলামিক টেলিভিশন এবং দিগন্ত টিভি, এই দুটো টেলিভিশন কিন্তু লাইভ সম্প্রচারে ছিলেন এবং হেফাজতের পক্ষ থেকে 11টার দিকে সবশেষ আমরা যে দৈনিক বাংলা মোড়ে সংবাদ পেলাম যে শফি সাহেব, হেফাজতের যিনি আমির ছিলেন ওই সময়ের, আহমদ শফি, এই শফি আসতেছিলেন সন্ধ্যার দিকে, সমাবেশে আসার কথা ছিল, কিন্তু শফিকে তৎকালীন লালবাগের উপকমিশনার, লালবাগ ডিসি হারুনুর রশিদ, পরবর্তীতে যিনি ডিবি অতিরিক্ত কমিশনার ছিলেন, হারুনুর রশিদ তার ফোর্স নিয়ে এই আহমেদ শফিকে লালবাগ মাদ্রাসায় নিয়ে গিয়েছিলেন। ওখানে বসিয়ে রাখার পর প্রাইভেট হেলিকপ্টারে করে আবার তাকে চট্টগ্রামে ব্যাক করান। কিন্তু আমরা একটা তথ্য পাই যে ওনাকে পুলিশ গার্ড দিয়ে মতিঝিল আনতে চেয়েছিল, উনি অসুস্থ বোধ করাতে ওনাকে নিয়ে যাওয়া হয়। মানে এইটা আসলে, যেহেতু এই প্রশ্নটা কেন করছে, যেহেতু 5 আগস্টের আগের ঘটনা এবং 5 আগস্টের পরের ঘটনা, আসলে আমরা তো এখন অনেক কিছুই বলতে পারি যে স্বৈরশাসক কিভাবে কাজ করেছে ওই সময়। একদিনে তো হয়নি, ধীরে ধীরেই তো তারা এই পর্যায়ে এসেছে, জুলাইয়ের ঘটনাটা ঘটেছে। তো হেফাজতের ওই ঘটনাও তো আসলে আপনি কোনো অংশে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। ওই দিন যেভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে, হয়তো বা এতটা কঠোর পদক্ষেপ না নিয়ে হয়তো বা আরও সহজ সমাধান করা যেত, এমন কিছু হয়তো হতো। তো সেই জন্যই আসলে আপনার কাছ থেকে জানতে চাওয়া যে সঠিক তথ্য আসলে কোনটা। আচ্ছা, আমি তো বলছি যে ওই দিন রাত 11টার দিকে আমরা তথ্য পেয়েছি, ওখানে যাচাই করার কোনো সুযোগ ছিল না। কিন্তু পরবর্তীতে আমরা যেটা জানলাম, 5 তারিখের পর জানলাম যে তাকে 5 তারিখের আগেই আমরা জেনেছি যে তাকে আসলে জোর করেই পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে, তিনি অসুস্থ ছিলেন না। এবং 5 তারিখের পর সেটি প্রমাণ হয়েছে। 5 তারিখের পর ওই মাদ্রাসায় যারা ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা কিন্তু বিভিন্ন মিডিয়ায় কিন্তু তারা বক্তব্য দিয়েছেন যে তিনি অসুস্থ ছিলেন না, আসলে তাকে জোর করে চট্টগ্রামে ব্যাক করানো হয়েছে এবং প্রাইভেট সরকারি খরচে
এটা ব্যাক করানো হয়েছে। আর আহমেদ শফিক কখনোই তিনি চট্টগ্রামে যেতে চাননি। এতগুলো নেতাকর্মীকে মাঠে ফেলে বা যারা শহীদ হয়েছেন, যেটা বলছিলাম যে 11টার পর এই তথ্য জানার পর যে ঘটনা ঘটেছিল, ম্যাক্সিমাম মিডিয়া কিন্তু, বিশেষ করে পত্রিকায় যারা আমরা কাজ করতাম আমরা কিন্তু কেউ ছিলাম না, আমাদের কিন্তু থাকতে দেওয়া হয়নি, আমরা কেউ কিন্তু ছিলাম না সেখানে। তো শুধু কি টেলিভিশনের একদমই ছিল না, টেলিভিশনের 2-4টা টেলিভিশনকে রাখতে দিয়েছিল, তবে ভিডিও করতে দেয়নি। আমরা পরের দিন যেটা শুনেছি যে ভিডিও করতে দেয়নি। এবং রাত্রে তো আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটলো যে দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি তারা লাইভ সম্প্রচার করার কারণে তাদেরকে রাত 2টা বা 2:30টার দিকেই বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সকাল হতে হতে সেটি শুনলাম। যা হোক, রাত 12টার দিকে কিন্তু আর কেউ ছিল না, কোনো সাংবাদিকই ছিল না, শুধু পুলিশ এবং পুলিশ আর স্পেশাল ফোর্স, যৌথ বাহিনী এবং সাজোয়া যান, মানে ওই টাইপের একেবারে যে একটা অপারেশন হবে এখানে, সেটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে, যে একেবারে যুদ্ধময় পরিস্থিতি। তখনও আমরা জানি না যে অপারেশন ফ্লাশ আউট নাম দিয়েছে, এটি কিন্তু তখনও ফ্লাশ করেনি। এটি যেহেতু গোয়েন্দা সংস্থাদের একটা সিদ্ধান্ত ছিল, সরকারি একটা সিদ্ধান্ত ছিল যে তাদেরকে সরিয়ে দেবে, রাতের মধ্যেই তাদেরকে শাপলা চত্বর পরিষ্কার করবে, মতিঝিল ক্লিয়ার করবে, এরকম নির্দেশনা যেহেতু ছিল, তা আমাদের আসলে ওই দিন তথ্য নেওয়া সম্ভব হয়নি। রাত কেটে গেল, রাত আমি 2 থেকে 3 ঘন্টা ছিলাম না, ওই রাতে 2 থেকে 3 ঘন্টা ছিলাম না, কিন্তু আমাদের অনেকেই ছিল যারা মতিঝিলে ছিল। আমি তো ফজরের পর আবার হাজির হয়েছি। ফজরের পর যে হাজির হওয়ার পর যে ঘটনাটা ঘটছে, আমি তো নাজিরা বাজার থেকে আসছি, পল্টন দিয়ে ঢুকতেছিলাম, তো শুধু পুরো সড়ক মনে হচ্ছে যে এটি সড়ক না, বিধ্বস্ত একটি সড়ক। আপনি সড়কে গাছ পাবেন, ইট পাবেন, রড পাবেন, রেলিং পাবেন, তারপর লাঠি পাবেন, হকি স্টিক পাবেন, মানে পুরো সড়কটা হচ্ছে মনে হয় যে যুদ্ধ একটা ঘটে গেছে এই সড়কের উপর দিয়ে। এটা দিয়ে হাঁটতেও কষ্ট হচ্ছিল। এভাবে হাঁটতে যখন দৈনিক বাংলার মোড় পর্যন্ত গেলাম, এরপর কিন্তু রাস্তায় ওই সিটি কর্পোরেশনের গাড়িগুলি হোস পাইপ দিয়ে, এরকম মোটা মোটা হোস পাইপ দিয়ে পানির যে স্রোত, মনে হচ্ছে যে কাউকে দিলে সেটা ভেঙে যাবে, কোনো কিছুতে পড়লে ওই পানির স্রোত ভেঙে যাবে, সেগুলি দিয়ে যে পুরো রাস্তা পরিষ্কার করতেছে। পানির স্রোতে লাল দাগ তো মিশে যাচ্ছে, লাল দাগ কিসের সেটি তখন বোঝার ক্ষমতা হয়নি যে আসলে লাল দাগ কিসের। তো অনেকে বলতেছিল এগুলি রক্ত। এরপর ইট ধুয়ে যাচ্ছে ওই পানির স্রোতে, সব কিছু ধুয়ে চলে যাচ্ছে। আর বড় বড় গাড়ি, অন্য সিটি কর্পোরেশনের কর্মী যারা আছে, পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন, তারা কিন্তু ওগুলি আবার ট্রাকে তুলতেছে ডাম্পিংয়ের। তো তখনও ফজরের পর কিন্তু তখনও 2-4 জন কিন্তু কাতরাচ্ছিল পরে, এই সড়কের পাশে বলেন, তা ফুটপাতের পাশে বলেন, তারপর ওভারব্রিজের পাশে বলেন, তারা কিন্তু কাতরাচ্ছে। 2-4 জন ছিল রক্তাক্ত, সাদা পায়জামা পাঞ্জাবি, তাদের কারো হাত দিয়ে রক্ত পড়ছে, কারো গলায় দিয়ে রক্ত পড়ছে, কারো পেটে, কারো পা দিয়ে রক্ত পড়ছে, কারো নাক ফেটে গেছে। হ্যাঁ, এগুলি কিন্তু তখনও এক একজন এক একভাবে নিয়ে যাচ্ছে। আর ছোট ছোট যারা ছিলে তারা হাত উঁচু করে কেউ যাচ্ছে, কেউ ভবন থেকে বের হয়ে যাচ্ছে। আর একটা যেগুলি দেখলাম যে আছে না, মতিঝিলের কিছু ভবন আছে যেগুলি বড় বড় গেট, দরজা খোলা, বড় বড় গেট, শত শত হাজার জুতা পড়ে আছে, স্যান্ডেল পড়ে আছে। হ্যাঁ, তারপর সবচেয়ে মতিঝিলে যাওয়ার পর যেটি দেখলাম যে সোনালী ব্যাংকের যে গেট খোলা, সোনালী ব্যাংকের ভেতর থেকে এই লোকগুলি হাত বের করে যাচ্ছে আর পুলিশ পেটাচ্ছে, একটা করে পেটাচ্ছে, এই দৌড় দে আর পেটাচ্ছে। এটা কিন্তু সকালবেলারও ঘটনা। রাত্রে কিন্তু সব পরিষ্কার হয়েছে, কিন্তু বিভিন্ন বিল্ডিংয়ে যারা আটকে ছিলেন বা যারা ভয়ে লুকিয়েছিলেন, তো আমি 2 জনকে থামালাম। আমাকে পুলিশ 2 জন কনস্টেবল এসে বলল, এই ছেড়ে দেন, আপনি কোথা থেকে আসলেন, ছেড়ে দেন। কে আপনি? বললাম আমি সাংবাদিক। ও সাংবাদিক, এতক্ষণে আসছেন সাংবাদিক, যান এদেরকে ছেড়ে দেন, ওনাদেরকে ছেড়ে দেন আর আপনিও চলে যান, এখন প্রশ্ন করে কী লাভ হবে, সব শেষ, এটি বললো। আমি বললাম কি শেষ সব?
তো আমি তাদের সঙ্গে গেলাম, যেহেতু তিনি নিষেধ করলেন, তেড়ে আসলেন। আমি ওই দুজনকে নিয়ে একটু এগিয়ে গেলাম, বললাম যে ভাই সব শেষ। উনি বলছে স্যার সব শেষ, এখানে কি হয়েছে? অনেক লাশ পড়ছে, আপনি দেখেন অনেক রক্ত পাবেন, অনেক স্যান্ডেল, এখানে জুতা, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন এখানে। তারপর তারা নারায়ণগঞ্জের দিকে গেল। কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে আসছি, এদিকে চলে গেল। আমি একজনের কাছে, এরপর এক পুলিশ সদস্য, খুবই পরিচিত পুলিশ সদস্য, এখন উনি এডিসি, তখন সহকারী কমিশনার ছিলেন। তিনি বললেন যে এখানে অপারেশন হয়েছে রাতে, কেউ ছিল না, 2টা টেলিভিশন ছিল, লাইভ করছিল, তাদেরকে আমরা সরকার বন্ধ করে দিয়েছে। আমরা তো সকালবেলা সব জানলামই, এরপরও তার কাছ থেকে বর্ণনা শুনতেছিলাম যে অপারেশনটা কিভাবে হলো তার ভাষায়, এবং পরবর্তীতে যেটা আমরা পেয়েছি সেটা একই, হুবহু মিল আছে। অপারেশনটা রেকি করে যাওয়ার পর রাত 12টার দিকে একদম ফুল বিদ্যুৎ অফ করে দেওয়া, এবং র্যাব একদিকে অ্যাটাক করবে, বিজিবি একদিকে অ্যাটাক করবে, পুলিশ একদিকে অ্যাটাক করবে, আর ডিবির যে সোয়াত আছে এবং অন্য যে টিম আছে তারা একদিকে অ্যাটাক করবে, এপিসি রায়টকার তারা আর একদিকে অ্যাটাক করবে। মানে তাদের বের হওয়ার আসলে কোনো রাস্তা তারা রাখেনি। আমি বলছি, সেটাও বলছে। জি, তাদের র্যাব অ্যাটাক করলো কোন দিক থেকে? বেইলি রোড দিয়ে, শান্তিনগর দিয়ে, আপনার রাজারবাগ পুলিশ লাইন দিয়ে, একদম ফকিরাপুল দিয়ে এসে নটরডেম পর্যন্ত তারা আগালো, এবং রাজারবাগ যে মোড় আছে, রাজারবাগের পুলিশ লাইন্সের যে অডিটোরিয়াম মোড় আছে, সেখানে এসে তারা কিন্তু প্রথম সাউন্ড গ্রেনেড দিয়ে শুরু করলো, এবং এটি আগালো কিন্তু নটরডেম পর্যন্ত। নটরডেমের পরে কিন্তু আর আগায়নি র্যাব। আচ্ছা, পুলিশ দৈনিক বাংলার অলিগলি এবং ফকিরাপুলের অলিগলি পুলিশ একবারে এগিয়ে গেল। প্রথমে সাউন্ড গ্রেনেড ছোড়া শুরু করলো, এরপর মুহুর্মুহু গুলি, আর এরপর যারা আছে পেটানো শুরু। তো সবচেয়ে বেশি ইউজ করছে হচ্ছে সাউন্ড গ্রেনেড, সবচেয়ে বেশি। তো এত ঘনবসতিপূর্ণ একবারে যে সমাবেশটা, জনাকীর্ণ মহাসমাবেশ ছিল, সেইখানে যদি মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড পড়ে তাহলে কিন্তু কেউ ঠিক থাকার কথা না, সবাই কিন্তু আহত হওয়ার কথা, ম্যাক্সিমামে আহত হওয়ার কথা, এবং সেটাই ঘটেছে। সেই রক্তগুলি কিন্তু আমরা এই রাস্তায় পেয়েছি, কিন্তু দেখেছি। এরপর বিজিবি ছিল কিন্তু এই বঙ্গভবনের দিক থেকে আসছে, অর্থাৎ বঙ্গবন্ধু এভিনিউ হয়ে, বঙ্গভবন হয়ে এই রাজুকের সামনে দিয়ে বিজিবির অ্যাটাক করছে। তাদের একটা বের হওয়ার রাস্তা রাখছিল, সেটা হচ্ছে মতিঝিল থেকে যাত্রাবাড়ির যে সড়ক, এই একটা রাস্তা খোলা রাখছিল, যে সব এই দিকে যেন যায়। 3 দিকে অ্যাটাক, 4 দিকে, 3 দিকে অ্যাটাক, অর্থাৎ নটরডেমের দিক সড়ক থেকে অ্যাটাক, এইদিকে দৈনিক বাংলার সড়ক দিয়ে অ্যাটাক, এবং বঙ্গভবনের রাজুকের এদিক থেকে যে সড়ক সেটা অ্যাটাক। অর্থাৎ একটা সড়ক খোলা রাখা হয়েছিল, সেটা যাত্রাবাড়ির, মতিঝিল থেকে যাত্রাবাড়ির দিকে যেতে, ইত্তেফাক মোড়ের দিকে যেটা সড়ক সেটা ব্যবহার করা হয়েছিল সবাই দিকে যাওয়া। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, যে 2018 সালের নিশ্চয়ই আপনার মনে আছে, 2018 সালের নভেম্বরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার যে শুকরানা মাহফিল, সেখানে কিন্তু আল্লামা শাফির সাথে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। মানে 5 বছরের মধ্যে আসলে পটভূমি কতটা চেঞ্জ হয়ে গেল, যে তারা আসলে এক প্যান্ডেলে বসলেন, এক প্যান্ডেলের নিচে বসলেন। আচ্ছা, আপনার নিশ্চয়ই মনে আছে যে 13 সালের এই 5ই মের ঘটনার পর এই হেফাজতকে ভেঙে ফেলার জন্য খুব সরকার তৎপর হয়েছিল। গোয়েন্দা সংস্থাগুলো, নাম নিতেই পারি, সমস্যা নেই, ডিজিএফআই, এনএসআই, তারপর ডিএমপির একটা মিডিয়া উইং তৈরি করছিল ওই সময়, আইএডি। একটা সরকার উদ্যোগ গ্রহণ করেছিল হাসান মাহমুদের নেতৃত্বে, এখানে পৃষ্ঠপোষকতা দিয়েছিল হাসান মাহমুদ, এবং যে হেফাজতকে 2 ভাগে বিভক্ত করে ফেলবে, হেফাজত নেতাদের কাউকে অর্থনৈতিক সুবিধা দেয়া, কাউকে মাদ্রাসা কেন্দ্রিক সুবিধা দেয়া,
কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার একটা লোভ দেখানো, সেটি করে হেফাজতকে কিন্তু নিষ্ক্রিয় করার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এবং সেটি কিন্তু 2018 পর্যন্ত যদি বলেন, সেই পর্যন্ত তো সফল হয়েছে, এবং 24 পর্যন্তও কিন্তু তারা সরকার সফল ছিল কিন্তু। অর্থাৎ হেফাজত কিন্তু আর সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো সমাবেশ বা মহাসমাবেশ বা বড় কোনো জমায়েত হতে কিন্তু আর দেখা যায়নি। 18 সালে যে সমাবেশের কথা বলছেন, সেটাও কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে, সরকারি খরচে হয়েছে 18 সালে। এবং কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেবে এই কারণেই শেখ হাসিনা কিন্তু তাদের কাছে সমাবেশে গিয়েছিল, বা শেখ হাসিনা তাদের বলতে পারেন, এখন যারা হেফাজত নেতারা বলছেন যে সেই সময় আসলে ফাঁদে পা দিয়েছিল হেফাজতের কিছু নেতা। এবার প্রতিবেদন নিয়ে একটু কথা বলতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে হেফাজতের এই নিহতের সংখ্যা এবং সেদিনকার যে অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিষয়ে যে অধিকার, আদিলুর রহমান খানের যে প্রতিষ্ঠান অধিকারের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল, এবং এর পরিপ্রেক্ষিতে তাকে জেলও খাটতে হয়েছে এবং এক অবর্ণনীয় সময় উনি পার করেছেন। তো এই বিষয়ে আসলে আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি ওই মুহূর্তে ওই প্রেক্ষাপটে ছিলেন, ওখানে ছিলেন, আসলে নিহতের সংখ্যা কত ছিল? শুধু নিহতের সংখ্যা বললে হবে না, এখানে একটা জিনিস তুলে ধরা উচিত যে হেফাজতের সমাবেশে কারা আসছিলেন। হেফাজত সমাবেশে যারা মারা গেছে বা একটা শ্রেণী আসছিলেন এতিম বাচ্চারা, অর্থাৎ যাদের বয়স 10ও ছিল, 10 বছর বয়সও ছিল, 15 ছিল, 20ও ছিল, 18ও ছিল। তো ক্ষতি হলে তাদের বেশি হয়েছে, মারা গেলে তারা বেশি গেছে, তারা সারভাইভ করতে পারেনি, তারা মারা গেছে বেশি। এক তথ্যে উঠে আসছে যে একই মাদ্রাসায় 200 স্টুডেন্ট থাকলে ওই মাদ্রাসার যারা দায়িত্বে আছেন তারাও সঠিক জানে না যে এই 200 সঠিক ঠিকানা, সঠিক বাবা মা বা কে দিয়ে গেছে, তারাও কিন্তু জানে না, এরকম তথ্য আছে। তো ফলে 5ই মের ঘটনায় যে ঘটনাটা ঘটেছিল, যারা মারা গিয়েছিল, হেফাজত তাদের এত বড় একটা অপারেশন তাদের উপর চালানো হয়েছিল, তারা আসলে এই সংখ্যাটা খুব সহজে নির্ণয় করতে পারেনি। ফলে সরকার কিন্তু চাপিয়ে দিয়েছে। তো এত কিছুর পরেও কিন্তু একটা এনজিও, অধিকার একটা সংগঠন, মানবাধিকার সংগঠন, তারা কিন্তু 61 জনের একটা তালিকা দিয়েছিল। তারা কিন্তু বলেছিল যে আমরা সবার কাছে যেতে পারিনি, কিন্তু এরপরেও আমরা 61 জনের তালিকা পেয়েছি যারা নিহত হয়েছে। এখন সরকার বলেছিল 4 জনের কথা, 4 জনের মধ্যে আবার 2 জনকে দেখিয়েছিল 5 তারিখ 6 তারিখ সকালবেলা, দিনের বেলা কাশপুর ব্রিজের ওখানে সংঘর্ষে তারা মারা গিয়েছে 2 জন। কিন্তু ঢাকাতে কিন্তু তারা 2 জন দেখিয়েছিল, সরকার 2 জন দেখিয়েছিল, এই টোটাল 4 জন দেখিয়েছিল। আসলে ওই সময়ই একটা তদন্ত হওয়া উচিত ছিল, যত কঠিনই হোক না কেন। আর হেফাজতকে আমার মনে হয়েছে পরবর্তীতে যে হেফাজত যত সংগঠন, মানে যত সংগঠকই হোক না কেন, ওয়েল সংগঠনই হোক না কেন, কিন্তু তারা এই ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সবশেষ 18ই আগস্ট গত বছরের 24 সালের 5 তারিখ যখন অভ্যুত্থান ঘটে গেল, 18ই আগস্ট কিন্তু নিম্ন আদালতে শেখ হাসিনা সহ 34 জনের নামে একটি মামলা হয়েছে 5 তারিখের ওই ঘটনায়। এটা করা হয়েছে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরকার চাখারি নামে একজন ভদ্রলোক ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত 18 আগস্ট মামলা করেছে। এখানে শেখ হাসিনাকে প্রধান আসামি এবং বেনজিরকে দ্বিতীয় আসামি সহ শহীদুল হককে তৃতীয় আসামি, এইভাবে কিন্তু 34 জনের নামে মামলা করেছে। এই মামলাটার এখন চলমান আছে আদালতে। তো একটি মামলা হলো, এখন হেফাজতের উচিত সঠিক তদন্তের জন্য হলেও, আমরা যেহেতু গণমাধ্যমে কাজ করি, হেফাজত একটি সংগঠন, সরকার একটা স্টেক হোল্ডার এই ঘটনার, 5ই মের ঘটনার। তো
তো সরকারের ওই সময়ের যে বক্তব্য দিয়েছিল হেফাজতের বক্তব্যের সঙ্গে তফাৎ ছিল। সঠিকটা জনগণকে জানানোর জন্য হলেও এখন যেহেতু সুযোগ আসছে, হেফাজতের এখন বেশ কয়েকটি বিষয়ে এগিয়ে আসা উচিত, তাদের মামলা করা উচিত। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সেই সময়কার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ, সারাবাংলা.netকে ধন্যবাদ এবং সারা বাংলার যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও ধন্যবাদ। দর্শককে নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। এছাড়াও সারাবাংলা.net-এর সাথে যুক্ত থাকবেন এবং সারাবাংলা.net-এর ফেসবুক ও ইউটিউব পেজে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। এছাড়াও সারাবাংলা.com-এর একটি OTT প্ল্যাটফর্ম আছে, নিশ্চয়ই আমরা আপনাদেরকে সেখানে পাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।